রাজপুত্রের বয়স 20 পার হয়ে যায়। দেশ বিদেশ থেকে বিবাহের সম্বন্ধ আসে। ঘটক বললে, বাহির রাজ্যের মেয়ে রূপসী বটে, যেন সাদা গোলাপের পুষ্পবৃষ্টি। রাজপুত্র মুখ ফিরিয়ে থাকে, জবাব করে না। দুদেশে বললে, গান্ধারাজের মেয়ের রঙে লাবণ্য ফেটে পড়েছে, যেন দ্রাক্ষলতায় আঙুরের গুচ্ছ। রাজপুত্র শিকারের ছলে বনে যায়। দিন যায়, সপ্তাহ যায়, ফিরে আসে না। দুদেশে বললে, কম্বোজরাজের রাজকন্যাকে দেখে এলাম। ভোরবেলা দিগন্ত রেখাটির মতো বাঁকা চোখের পল্লব, শিশিরে স্নিগ্ধ, আলোতে উজ্জ্বল। রাজপুত্র ভৃত্যহরির কাব্য পড়তে লাগল। পুঁথি থেকে চোখ তুলল না। রাজা বললে, এর কারণ? ডাকো দেখি মন্ত্রীর পুত্রকে। মন্ত্রীর পুত্র এলো। রাজা বললে, তুমি তো আমার ছেলের মিতা, সত্য করে বলো তো, বিবাহে তার মন নেই কেন? মন্ত্রীর পুত্র বললে, মহারাজ, যখন থেকে তোমার ছেলে পরিস্থানের কাহিনী শুনেছে, সেই অবধি তার কামনা সে পরি বিয়ে করবে। রাজার হুকুম হলো, পরিস্থান কোথায় আছে খবর চাই। বড় বড় পণ্ডিত ডাকা হলো। যেখানে যত পুঁথি আছে তারা সব খুলে দেখলে। মাথা নেড়ে বললে, পুঁথির কোনো পাতায় পরিস্থানের কোনো ইশারা মেলে না। তখন রাজসভায় সওদাগরদের ডাক পড়ল। তারা বললে, সমুদ্র পার হয়ে কত দ্বীপেই ঘুরলুম, এলাদ্বীপ, মরিচদ্বীপ, লবঙ্গলতার দেশ। আমরা গিয়েছি সেই মলয় দ্বীপে চন্দন আনতে, মৃগনাভির সন্ধানে গিয়েছি কৈলাসে দেবদারু বনে। কোথাও পরিস্থানের কোনো ঠিকানা পায়নি। রাজা বললে, ডাকো মন্ত্রীর পুত্রকে। মন্ত্রীর পুত্র আবার এলো। রাজা তাকে জিজ্ঞাসা করলে, পরিস্থানের কাহিনী রাজপুত্র কার কাছে শুনেছে? মন্ত্রীর পুত্র বললে, সেই যে নবীন পাগলা, বাঁশি হাতে বনে বনে ঘুরে বেড়ায়, শিকার করতে গিয়ে রাজপুত্র তারই কাছে শুনেছে। রাজা বললে, আচ্ছা, ডাকো তাকে। নবীন পাগলা এক মুঠো বনের ফুল ভেট নিয়ে রাজার সামনে এলো। রাজা তাকে জিজ্ঞাসা করলে, পরিস্থানের খবর তুমি কোথায় পেলে? সে বললে, সেখানে তো আমার সদাই যাওয়া আসা। রাজা জিজ্ঞাসা করলে, কোথায় সে জায়গা? পাগলা বললে, তোমার রাজ্যের সীমানায়, চিত্রগিরি পাহাড়ের তলে, কাম্যক সরোবরের ধারে। রাজা জিজ্ঞাসা করলে, সেইখানে পরি দেখা যায়? পাগলা বললে, দেখা যায়, কিন্তু চেনা যায় না। তারা ছদ্মবেশে থাকে। কখনো কখনো যখন চলে যায় তখন পরিচয় দিয়ে যায়, আর ধরবার পথ থাকে না। রাজা জিজ্ঞাসা করলে, তুমি চেনো নাকি? পাগলা বললে, কখনো একটা সুর শুনে চিনি, কখনো বা একটা আলো দেখে। রাজা বিরক্ত হয়ে বললে, এর আগাগোড়াই সমস্ত পাগলামি, তাড়িয়ে দাও একে। পাগলার কথা রাজপুত্রের মনে গিয়ে বাজল। ফাল্গুন মাসে তখন ডালে ডালে শাল ফুলে ঠেলাঠেলি, আর শিরীষ ফুলে বনের প্রান্ত শিউরে উঠেছে। রাজপুত্র চিত্রগিরিতে একা চলে গেল। সবাই জিজ্ঞাসা করলে, কোথায় যাচ্ছ? সে কোনো জবাব করলে না। গুহার ভেতর দিয়ে একটা ঝর্ণা ঝরে আসে। সেটি গিয়ে মিলেছে কাম্যক সরোবরে। গ্রামের লোক তাকে বলে উদাসঝরা। সেই ঝর্ণার তলায় একটি পোড়ো মন্দিরে রাজপুত্র বাসা নিল। 1 মাস কেটে গেল। গাছে গাছে কচি পাতা উঠেছিল, তাদের রং ঘন হয়ে এলো, আর ঝরা ফুলে বনপথ ছেয়ে গেল। এমন সময় একদিন ভোরের স্বপ্নে রাজপুত্রের কানে একটি বাঁশির সুর এলো। জেগে উঠেই রাজপুত্র বলে, আজই পাবো হয়তো তার দেখা। তক্ষুনি ঘোড়ায় চড়ে ঝর্ণার তীরে পৌঁছে গেল। সেই কাম্যক সরোবরের ধারে গিয়ে পৌঁছালো। সেখানে গিয়ে দেখে এক পাহাড়িদের মেয়ে পদ্মবনের ধারে বসে আছে। ঘড়ায় তার জল ভরা, কিন্তু ঘাটের থেকে সে ওঠে না। কালো মেয়ে, কানের ওপর কালো চুলে একটি শিরীষ ফুল গুজেছে, যেন গোধূলিতে প্রথম তারা। রাজপুত্র ঘোড়া থেকে নেমে বললে, তোমার এই কানের শিরীষ ফুলটি আমাকে দেবে? যে হরিণী ভয় জানে না, এ বুঝি সেই হরিণী। ঘাড় বেঁকিয়ে একবার সে রাজপুত্রের মুখের দিকে চাইল।
তখন তার কালো চোখের উপর একটা কিসের ছায়া আরও ঘন কালো হয়ে নেমে এল। ঘুমের উপর যেন স্বপ্ন, দিগন্তে যেন প্রথম শ্রাবণের সঞ্চার। মেয়েটি কান থেকে ফুল খসালো এবং রাজপুত্রের হাতে দিল। এই নাও। রাজপুত্র তাকে জিজ্ঞাসা করলে, তুমি কোন পরী? আমাকে সত্য করে বলো। শুনে একবার মুখে দেখা দিল তার বিস্ময়। তারপরেই আশ্বিন মাসের মেঘের মতো আচমকা বৃষ্টির মতো হাসির শব্দ। সে হাসি আর থামে না। রাজপুত্র মনে ভাবল, স্বপ্ন বুঝি এবার ফলল। এই হাসির সুর যেন সেই বাঁশির সুরের সঙ্গে মেলে। রাজপুত্র ঘোড়ায় চড়ে 2 হাত বাড়িয়ে দিয়ে বললে, এসো। সে তার হাত ধরে ঘোড়ায় উঠে পড়ল। একটুও ভাবল না। তার জল ভরা ঘোড়া ঘাটে পড়ে রইল। শিরীষের ডাল থেকে কোকিল ডাকছে কুহু কুহু শব্দে। রাজপুত্র মেয়েটিকে কানে কানে জিজ্ঞাসা করলে, তোমার নাম কি? সে বললে, আমার নাম কাজরি। উদাস ধরার ধারে দুজনে গেল সেই পোড়ো মন্দিরে। রাজপুত্র এবার বললে, তোমার ছদ্মবেশ ফেলে দাও। সে বললে, আমরা বনের মেয়ে, আমরা তো ছদ্মবেশ জানি না। রাজপুত্র বললে, আমি যে তোমার পরিমূর্তি দেখতে চাই। পরীর মূর্তি? আবার সেই হাসি, হাসির ওপর হাসি। রাজপুত্র ভাবলে, এ হাসির সুর সেই ঝর্ণার সুরের সঙ্গে মেলে। এ আমার সেই ঝর্ণার পরী। রাজার কানে খবর গেল, রাজপুত্রের সঙ্গে পরীর বিয়ে হয়েছে। রাজবাড়ি থেকে ঘোড়া এলো, হাতি এলো, চতুর্দোলা এলো। কাজরি জিজ্ঞাসা করলে, এসব কেন? রাজপুত্র বললে, তোমাকে রাজবাড়িতে যেতে হবে। তখন তার চোখ ছলছলিয়ে এলো। মনে পড়ে গেল তার ঘোড়া পড়ে আছে সেই জলের ধারে। মনে পড়ে গেল তার ঘরের আঙিনায় শুকোবার জন্য ঘাসের বীজ মেলে দিয়ে এসেছিল। মনে পড়ল তার ভাই আর বাপের কথা। তারা শিকারে গেছিল, তাদের ফেরার সময় হয়ে গেছে। আর মনে পড়ল তার বিয়েতে একদিন যৌতুক দেবে বলে তার মা গাছতলায় তাঁত পেতেছে, কাপড় বুনছে আর গুনগুন করে গান গাইছে। সে বললেন, না, আমি যাব না। কিন্তু ঢাক ঢোল বেজে উঠল, বাজলো কাঁসি, তামামা। ওর কথা আর শোনা গেল না। চতুর্দোলা থেকে কাজরি যখন রাজবাড়িতে নামলো, রাজমহিষী কপাল চাপড়ে বললে, এ কেমন তোর পরী? রাজার মেয়ে বললে, ছি ছি, কি লজ্জা। মহিষীর দাসী বললে, পরীর বেশটাই বা কীরকম? রাজপুত্র তখন বললে, চুপ করো, তোমাদের ঘরে পরী ছদ্মবেশে এসেছে। দিনের পর দিন যায়। রাজপুত্র জ্যোৎস্না রাতে বিছানায় জেগে থাকে। কাজরির ছদ্মবেশ যদি কোথাও একটু খসে পড়ে এবং তার পরিমূর্তি দেখার জন্য সে অপেক্ষায় বসে থাকে। দেখে যে কালো মেয়ের কালো চুল এলিয়ে গেছে, আর তার দেহখানি যেন কালো পাথরে নিখুঁত করে খোদাই করা একটি প্রতিমা। রাজপুত্র চুপ করে বসে ভাবে, পরী কোথায় লুকিয়ে রইল? শেষ রাতে অন্ধকারের আড়ালে উষার মতো। রাজপুত্র ঘরের লোকের কাছে লজ্জা পেলে। একদিন মনে একটু রাগও হলো। কাজরি সকালবেলায় বিছানা ছেড়ে যখন উঠতে যায়, রাজপুত্র শক্ত করে তার হাতটা চেপে ধরে বললে, আজ তোমাকে ছাড়ব না, নিজ রূপ আগে প্রকাশ করো, আমি দেখব। এমনি কথা শুনে যে হাসি হেসেছিল বনে, সেই হাসি তার আর বেরোলো না। তার 2 চোখ জলে ভরে এলো। রাজপুত্র বললে, তুমি কি আমায় চিরদিন ফাঁকি দেবে? সে বললে, না, আর নয়। রাজপুত্র বললে, তবে এই কার্তিক পূর্ণিমায় পরীকে যেন সবাই দেখতে পায়। পূর্ণিমার চাঁদ এখন মাঝ গগনে। রাজবাড়ির নহবতে মাঝরাতের সুরে ঝিমিঝিমি তান লাগে। রাজপুত্র বড় সজ্জা পরে হাতে বরণমালা নিয়ে মহলে ঢুকল। পরিবউর সঙ্গে আজ তার শুভ দৃষ্টি। শয়ন ঘরে বিছানায় সাদা আস্তরণ, তার উপর সাদা কুন্দুফুল রাশ করা, আর উপরে জানলা বেয়ে জ্যোৎস্না পড়ছে। আর কাজরি, সে কোথাও নেই। 3 প্রহরের বাঁশি বাজল। চাঁদ বুঝি পশ্চিমে হেলেছে। একে একে কুটুম্বে ঘর ভরে গেল, কিন্তু পরী কই? রাজপুত্র বললে, ও চলে গিয়ে পরী আপন পরিচয় দিয়ে যায়, আর তখন তাকে আর খুঁজে পাওয়া যায় না।